তাদের সোর্সিতে ব্যবসা করে, দূরে থেকে সব নিয়ন্ত্রণ করে। ভাই একটা দেওয়া যাবে নাকি? Cáo hội thì lao ra bắt cái này. দৃশ্যটা প্রথমে দেখলে ভুল হতেই পারে, মনে হতে পারে এটি হয়তোবা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা মানুষের দীর্ঘ লাইন। কিন্তু গোপন ক্যামেরায় একটু কাছে যেতে বেরিয়ে আসে বাস্তবতার ভয়াবহ চিত্র। প্রিয় দর্শক, এটি কোনো সাধারণ ক্রেতার সারি নয়, এটি এখন ঢাকার বাস্তব প্রতিচ্ছবি। এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেক ব্যক্তি মাদকসেবী। বিক্রেতার কাছ থেকে মাদক সংগ্রহ করতে তারা বেছে নিয়েছে অপেক্ষার প্রহর। এই অপেক্ষা শুধু মাদক কেনা বেচার নয়, এটি আসক্তির আর এক নিঃশব্দ পতনের গল্প। অনুসন্ধানী তথ্য বলছে মাদকের করাল গ্রাসে পুরো ঢাকাই এখন রূপান্তরিত হয়েছে মাদকের রাজধানীতে। পুরো ঘটনা দেখতে ও জানতে অনুসন্ধানের প্রথম থেকে শুরু করা যাক। রাজধানীর ব্যস্ততম এলাকা মোহাম্মদপুরের শ্যামলী। এলাকাটির প্রধান সড়কের ওপর নজর রাখতেই শুরুতেই একটা দৃশ্যে মনোযোগ আটকে গেল। দৃশ্যটি দেখেই বোঝা যায় নিরন্তর ছুটে চলা হাজারো মানুষের ভিড়ের মাঝেই চলছে অবাধে সেবন। পঙ্গু হাসপাতাল সংলগ্ন সড়ক ডিভাইডারের ওপরে দেখা মিলল সেবনের চিত্র। এদিকে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশেও একই অবস্থা। অন্যদিকে তেজগাঁওয়ের ৭ রাস্তা ফ্লাইওভারের নিচে মাদকসেবীদের উপস্থিতি চোখে আঙুল দিয়ে প্রমাণ করে মাদকের ব্যাপকতা ছড়িয়েছে পুরো ঢাকা জুড়েই। সর্বত্র যেন মাদকের ছড়াছড়ি। প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকার উপরে মাদকের বিজনেস হয়। তার মানে এটা একটা হিউজ একটা বিজনেস। এখানে কি আপনি মনে করেন শুধুমাত্র একটা অংশ জড়িত? এখানে অনেক মানুষ জড়িত। এখানে বিভিন্ন ক্রিমিনাল গ্রুপস জড়িত, বিভিন্ন আপনার অর্গানাইজড ক্রাইমের বিভিন্ন জন মানুষ জড়িত, এবং সরকারি পর্যায়ে অনেক মানুষ এখানে জড়িত। রাজধানী ঢাকায় মাদকসেবীদের সংখ্যা কেন বাড়ছে, এটা এই অপরাধ বিজ্ঞানীর কথায় স্পষ্ট। তার কথায় ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনেও জড়িত এই মাদক। বাংলাদেশে যারা অপরাধ করে ম্যাক্সিমাম দেখবেন আপনি তারা মাদকের সাথে ইনভলভমেন্ট। আজকে আপনি রাস্তাঘাটে আপনি থেফট দেখেন, রবারি দেখেন, ডেকুইটি দেখেন, আর্সন দেখেন, ভ্যান্ডালিজম দেখেন, যাই দেখেন না কেন তাদের কোনো না কোনোভাবে মাদকের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। প্রাথমিকভাবে ঢাকার মাদক পরিস্থিতির ভয়াবহতা কেমন সে সম্পর্কে ধারণা পেতে একটি পরিসংখ্যানের দিকে চোখ রাখা যাক। 2025 সালে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকাতেই পুলিশের পক্ষ থেকে মাদকের ঘটনায় মামলা হয়েছে 6,174টি। অন্যদিকে চলতি বছর পর্যন্ত অর্থাৎ 2026 সালের প্রথম 3 মাসেই মাদকের মামলা হয়েছে 1,377টি। এখন প্রশ্ন উঠতে পারে, এত সহজে এসব মাদক আসলে মিলছে কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে নিউজ 24 টেলিভিশন। শুরুতেই পল্লবীর একটি এলাকার ওপর নজর রাখতে শুরু করে টিম আন্ডারকভারের ছদ্মবেশী সদস্যরা। প্রাথমিক অনুসন্ধানী তথ্য বলছে ঢাকার 3টি অন্যতম হটস্পটের একটি পল্লবীর মিল্লাত ক্যাম্প। এই এলাকাকে কেন্দ্র করে রয়েছে 500-র বেশি মাদক বিক্রেতা থেকে শুরু করে বা এমনকি হেরোইন বিক্রির হাট বসে এই এলাকায়। মিল্লাত ক্যাম্পের প্রবেশ মুখে মাদকসহ এক যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ। মাদকসেবীর আটকের দৃশ্য প্রমাণ করে এই এলাকাটিতে ঘিরে পুলিশের তৎপরতা। কিন্তু বাইরের চিত্র দেখে ভেতরকার পরিস্থিতি সম্পর্কে বোঝা একেবারেই মুশকিল। পুলিশকে পাশ কাটিয়ে তাই ক্যাম্পের একটা গলির ভেতর ঢুকে পড়ল টিমের ছদ্মবেশী সদস্যরা। গলির একটু ভেতরে ঢুকতেই নজর কাড়ল 2 ব্যবসায়ীর হট্টগোল। আমার জীবিকা লাগছে নাপতালি করবি না গুলো আমি নিমু না তোর থেকে গাজর তুই আমার কইছো তেরা এই গাজর। হট্টগোল এড়িয়ে গলির শেষ দিকে পৌঁছাতেই টিম সদস্যদের নজরে আসে এক চমৎকার দৃশ্য।
পুরো গলি জুড়েই বিক্রেতার অপেক্ষায় সারিবদ্ধভাবে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দেখা গেল মাদকসেবীদের। মাদকসেবী ও বিক্রেতাদের ভিড় দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই বাইরে চলছে পুলিশের অভিযান। মাদক এখানে কতটুকু সহজলভ্য সেটা জানতে একজন বিক্রেতার সঙ্গে ক্রেতা ছদ্মবেশে সখ্যতা গড়ে তুলল টিমের সদস্যরা। তার কাছে চাহিদা জানাতেই কথা না বাড়িয়ে টিম সদস্যদের হাতে সরাসরি বা তুলে দিল বিক্রেতা। আমি 30 বছর এই জায়গায়, আমি ছোট থেকে দেখতেছি। কিন্তু পুলিশের অভিযান চলমান থাকা সত্ত্বেও কেন কমছে না মাদকের বেচাকেনা? অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের কথাই স্পষ্ট, এই ক্যাম্পের ব্যবসায় ফুলে ফেপে ওঠার পেছনে ভূমিকা রেখেছে পুলিশের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড। কারওয়ান বাজার নামটা শুনলেই হয়তো আপনাদের চোখে ভেসে ওঠে নিত্যপণ্যের বিশাল পাইকারি জগৎ। জীবনের প্রয়োজন মেটাতে এখানে প্রতিদিন ভিড় করেন হাজারো মানুষ। কিন্তু দর্শক, অবাক করার মতো সত্য হলো কারওয়ান বাজারে আনাগোনা করা মানুষের বড় একটি অংশই আসে মাদকের খোঁজে। তথ্য বলছে তাদের চাহিদা মেটাতে তেজগাঁও রেল স্টেশন থেকে এফডিসি রেলগেট পর্যন্ত মাত্র আধা কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে মাদকের 4টি স্পট। আর এসব স্পটে বিক্রেতার সংখ্যা প্রায় সহস্রাধিক। এখানকার বিক্রেতা কারা সেটা জানতে কারওয়ান বাজারে অবস্থান নিল টিমের সদস্যরা। শুধু মাদক বিক্রি নয়, রেল স্টেশনে খোলা আকাশের নিচেই বসে মাদকসেবীদের আসর, পাশাপাশি চলে জুয়ার আসর। তবে শুধু কেনা বেচাতেই থেমে নেই কারওয়ান বাজারের এই বাণিজ্য। জনবহুল এই এলাকাতেই নাকি রয়েছে গোপন আস্তানা, আছে রুম ভাড়া করে মাদক সেবনেরও সুব্যবস্থা। প্রতিটি ঘর থেকে ভাড়া ওঠে 50,000 টাকারও বেশি। বিশ্বাস স্থাপনের পর লিটন নামক সেই ব্যবসায়ী নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে টিমের সদস্যদের নিয়ে যায় নিজের খুপড়িতে। সেখানেই শুরু হয় মাদক সেবনের আসর, আর সমস্ত মাদকই সরবরাহ করে লিটন। আসরেই লিটন জানায় নিয়ন্ত্রণকারীর পরিচয়। আমি নতুন মেয়ের জায়গাতে আসছি, সবটা কথা বলবেন, ইয়া বাগে এবার আমরা দিকে ভাইজান। দিনরাত এসব খুপড়িতে অবাধে মাদক ব্যবসা চললেও পুলিশের ভূমিকা কি, সেই কথা উঠে আসে লিটনের মুখে। পুলিশ আবার আমরা জিগে পুলিশ আবার আগে ঘুমাইব, এই তো প্রথম আগে অভিযান গেছে, 1 ঘন্টা আগে বন্ধ দিয়েছে। অনুসন্ধানের মাঝামাঝি পর্যায়ে এসে টিম সদস্যদের কাছে মাদক সাম্রাজ্যের অন্দরমহলের গল্প শোনাতে রাজি হন কারওয়ান বাজারের একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। তার কথায় উঠে আসে এই ব্যবসার আদ্যপ্রান্ত। আকরামুল মেন ডিবির সোর্স, ডিবির যা কই ওই তাই শুনে। আকরামের শেল্টার দিয়ে আবার রতন রে ধরেন, রতনে থাকে আপনার টুঙ্গি, থাকে আর কি নিয়ন্ত্রণ করে ব্যবসা। 35 থেকে 40 জন মানে সেলম্যানই আছে তার নিয়ন্ত্রণে। যেরকম রক্সি হলো র্যাবের সোর্স আর কি। তারপরে আছে পোল্ট্রি মিজান, হ্যাঁ ডিবির সোর্সই। এদেরকে আপনার যা দেখেন ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সার অভাব নেই, মানে পেটের দায়ে যারা বেচা কিনা করে আর কি, যারা সেলম্যান, আবার দেখেন এটা একাধিক মামলা। আমিও পেটের দায়ে গেছিলাম। সব প্রশাসন তার খারাপ না, কিছু কিছু প্রশাসন ভালো আছে, তারা ধরতে গেলে ধরতে পারে না, কারণ ওই যে লিক হয়ে যায় থানার থেকে। অনুসন্ধানের এই পর্যায়ে এসে এবার একটু বিরতি নেবার পালা। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। অনুসন্ধানী তথ্য বলছে মাত্র 42 বিঘার এই এলাকাটিতে সক্রিয় রয়েছে প্রায় 1,500-এর বেশি মাদক বিক্রেতা। এলাকাটির ওপর পাখির চোখে নজর রাখতে দেখা মেলে অসংখ্য মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আনাগোনা। কথায় কথায় স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে জানা গেল ইতিমধ্যেই এই এলাকার একটি গলির নামই রাখা হয়েছে মাদকের নামে। তথ্য বলছে গলির মধ্য দিয়ে কোনো পথচারী হেঁটে গেলেও কিনতে বাধ্য করে বিক্রেতারা। কেউ যদি কিনতে অস্বীকৃতি জানায় তাহলে ছিনতাইয়ের শিকারও হতে হয়। এখানেই শেষ নয়, প্রত্যাখ্যানকারীকে জীবননাশের হুমকিও দিতে দ্বিধা করে না ব্যবসায়ীরা। স্থানীয়দের কথায় টিমের সদস্যদের আগ্রহ হলো গলিটা ঘুরে দেখার। তাদের দেখানো পথে গলির মুখে যেতেই দেখা মেলে এক যুবকের। কি লাগবে প্রশ্ন করেই হাতে থাকা প্যাকেট মেলে ধরে চোখের সামনে। মাল ভালো দিয়েছে, মাল কত 500 জন তাও হয়েছিল, আরো বাদ করে না। ঠিক আছে দাদা।
এগিয়ে আসে আরেক বিক্রেতা। তার হাতেও রয়েছে একই ধরনের মাদক। তার সঙ্গে কথা হতে না হতেই টিম সদস্যদের পিছু নেয় আরেক বিক্রেতা। কিন্তু পুলিশের ভয়ে কিনতে রাজি না হওয়ার ভান ধরতেই জাবেদ শোনান নির্ভয়ের বাণী। কেউ কারো ধরে নাই, পুলিশ চেক করে না, পুলিশ আপনি দাগো দিয়ে দেয়, তাহলে আপনি সোজা বাড়ি যাবো। জনসম্মুখে কেনার আহ্বান জানায়। দিলাম এখন লাগবে না, এখন মাদক কিনতে রাজি না হলে টিম সদস্যদের কাছ থেকে ভিন্ন উপায়ে টাকা হাতানোর পায়তারা শুরু করে সে। আপনি আমার ধরে নিয়ে আমি এখন হাতে ঝামেলা করবেন না, আমি এখন হাতে রাখবো না। অবস্থা বেগতিক বুঝে টিম সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করতে চাইল। টিমের সদস্যকে বেপরোয়া মাদক ব্যবসায়ী জাবেদ রীতিমতো নাশের হুমকি দিতে শুরু করে। কারণ আপনি যদি না চান আর ভিতরে না চান, তাহলে আমাকে ভদ্রভাবে তোমাদের টাকা দিয়ে দেবেন। আপনি টাকা দিবেন, আর নাহলে আপনি জরিমানা হয়ে যাবে। এরই মধ্যে চেষ্টা করে মোবাইলও কেড়ে নেওয়ার। জীবন রক্ষায় একটি মসজিদের ভেতরে আশ্রয় নেয় অনুসন্ধানী টিমের সদস্য। আমার পিছে পিছে আসছে, আপনি মাল নিছেন, পুলিশ আসতেছে। বিপদ হতে পারে এমন আশঙ্কায় এবার চোখের নিমেষে মসজিদ ছেড়ে পালিয়ে যায় সে মাদক ব্যবসায়ী। ঘটনার পরপরই জেনেভা ক্যাম্পের ভয়াবহ পরিস্থিতি নিয়ে কথা হয় পুলিশের তেজগাঁও ডিভিশনের উপ পুলিশ কমিশনারের সঙ্গে। জানতে চাওয়া হয় মাদক ব্যবসায়ীদের বেপরোয়া হয়ে ওঠার পেছনের কারণ কি। জেনেভা ক্যাম্পের আশেপাশে অনেক অলিগলি, মিনিমাম 30টা অলিগলি, এই অলিগলি দিয়ে তারা পালায়। কিন্তু এখানে যেটা হয়, খুচরা বিক্রেতা বেশি, তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা কিন্তু তারা যাদের কাছ থেকে পায় তাদের কোনো নাম আমাদেরকে বলে না। কিন্তু এই খুচরা বিক্রেতারা যেন বাহিরে এসে ওপেনলি তারা তাদের কার্যক্রম না চালাতে পারে, এই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি আমরা রেখেছি। এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার। শুধু পুলিশ অভিযান করবে, আসামি ধরবে, তারপর বিজ্ঞ আদালতে পাঠাবে আর এটা ঠিক হয়ে যাবে এরকম না। এখানে সামাজিকভাবে সচেতনতা দরকার। কথোপকথনে নিউজ 24 টেলিভিশনের টিম আন্ডারকভারের কাছ থেকে অনুসন্ধানী তথ্য পেয়ে অভিযান পরিচালনা করতে আগ্রহ দেখায় পুলিশ। অভিযানের শুরুতেই জেনেভা ক্যাম্পের প্রবেশ মুখে 2 যুবকের পথ রোধ করে পুলিশ। তল্লাশির চেষ্টা করতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি। তল্লাশির পর যুবকদের কাছ থেকে মাদক উদ্ধার করে পুলিশ। যুবকদের আটক শেষে জেনেভা ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে পুলিশের অভিযানিক দল। একের পর এক শুরু গলি পেরিয়ে জেনেভা ক্যাম্পের বড় মাদক ব্যবসায়ী মনুর বাড়ি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের বিষয়টি যেন আগেই টের পেয়ে গেছে মাদক কারবারি মনু। ফ্ল্যাটের মূল দরজায় ঝুলছে বড় একটা মজবুত তালা। তালা ভেঙে ভেতরে প্রবেশ করতেই সন্ধান মেলে মাদকের। ঘরের ভেতরে খাটের পাশে রাখা একটি বস্তা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা। এরপর আরেকটি বস্তায় থাকা চানাচুরের প্যাকেট ছিঁড়ে পাওয়া গেল প্রায় 400 গ্রাম হেরোইন। শুধু মনুর বাড়িতেই নয়, জেনেভা ক্যাম্পের শীর্ষ আরেক মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু বিধি বাম, এখানেও কাউকে পাওয়া গেল না। উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও 5 রাউন্ড গুলি। অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও কোনো মাদক ব্যবসায়ীকে আটক অথবা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এর পেছনে রহস্যটা কি? নিউজ 24 এর পক্ষ থেকে বললেন যে একটা অভিযান করতে হবে, তো আমরাও এরকম একটা যাতে সফল অভিযান হয়। জেনেভা ক্যাম্পে অভিযান চালানো কিন্তু খুবই কঠিন। মহিলারা আক্রমণ করে, উপর থেকে ঢিল মারে, একটা ছাদের সাথে আর একটা ছাদ লাগানো, মানে এটা একটা শয়তানের জালের মতো আর কি অবস্থা। জনপ্রতিনিধি যত আছে, সেটা কাউন্সিলর হোক, এমপি হোক বা যারা হোক, তাদের নামগুলো কিন্তু চলে আসতেছে। এখানে আলোচনায় 1 নম্বরে ছিল বুনিয়া সোহেল, তারপরে তার ভাই ছিল টুনটুন কালাম, এরপরে ছিল পিচ্চি রাজা, বড় রাজা, সুয়া সেলিম, গলাকাটা মনু,
এরপরে ছিল হচ্ছে যে এসকে জিলানি, এসকে নাসিম, সৈয়দপুরিয়া বাবু, এই যে এইসব গ্রুপগুলো ছিল। এই গ্রুপকে আবার প্রত্যেকটা গ্রুপ পাইতো পলিটিক্যাল শেল্টার। দেশের মাদক নির্মূলের দায়িত্ব মূলত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। মাদক নিয়ন্ত্রণে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও মাদকের এত বিস্তার ঘটল কিভাবে? সংকটটাই বা কোথায়? বিভিন্ন কারণে আমাদের দেশটা যেহেতু এখনও উন্নয়নশীল দেশ, ফ্রাস্ট্রেশন কাজ করে। এই ফ্রাস্ট্রেশন থেকে তারা বাঁচার জন্য মাদকের তখন শরণাপন্ন হয়। তা আমরা আমাদের ক্ষুদ্র জনবল নিয়েও আমরা চেষ্টা করে যাচ্ছি নিয়মিত অভিযান করার, নিয়মিত মামলা করার। এবং আপনি জানেন এবং দেশবাসীকে জানাতেও চাই, আমরা যে মামলাগুলো করি আসামি সহ মামলা করি। এনফোর্সমেন্ট দিয়ে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না, এটাকে আপনি দমিয়ে রাখতে পারবেন। তো মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু যত অভিযানই করেন আপনি সাকসেসফুল হতে পারবেন না। কর্তৃপক্ষ বলছে অভিযান চলছে, গ্রেপ্তারও হচ্ছে, তবুও কেন থামছে না এই অদৃশ্য সাম্রাজ্য? উত্তর খুঁজে পাওয়া জরুরি, নইলে এই শহর একদিন পুরোপুরি ডুবে যাবে নেশার অতল গহ্বরে।